কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড় ধসে এখনো পর্যন্ত ২৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। এদিকে বৃষ্টির কারণে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে কক্সবাজারের দুর্গত এলাকায়। সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা, অথচ ঘরে খাবার নেই। নিম্নবিত্ত প্রতিটি মানুষ যুদ্ধ করছে টানা বৃষ্টির সাথে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। প্রকৃতির এক নির্মম রূপ দেখছে কক্সবাজারবাসী। পাহাড়ের ঢলে টানা বৃষ্টিতে উলটপালট হয়ে গেছে বহু মানুষের সাজানো সংসার। যেখানে কদিন আগেও ছিল জীবনের চাঞ্চল্য, সেখানে এখন কেবলই কাদামাটি আর অথই পানি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাহাড় ধসে আর বন্যার তীব্র স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। শুধু গত বাড়ি বাড়ি দুঃখিন বাড়ি ভাত খাইনি বাড়ি ঠিকভাবে আর দুঃখ লান অথবা আজ বন্যা ধরে বানি আর এখন কি করতে পারি। আমাদের এলাকায় প্রায় ২০০টির মতো ঘর আছে। অধিকাংশ ঘর প্রায় 90% ঘর ডুবে গেছে। জিনিসপাতি লইরে পানির অগত্য দিন এখন সাপ বাড়ে। এখন এই অবস্থা থানা ফিনালের বেশি হস্টেল আছি, পয়েন্টের বেশি হস্টেল আছি। শুধু স্বজন হারানোর বেদনায় নয়, তাদের বেঁচে থাকার লড়াইটাও এখন চরম দুঃসহ। চকরিয়া, পেকুয়া, রামুখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। এর মধ্যে দেখা দিয়েছে পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থা হয়নি। আরো ভয়াবহ পরিস্থিতি কৃষি নির্ভর এলাকাগুলোতে। ভেসে গেছে কৃষক পরিবারের ধান এবং গোয়ালের গরু। মাথা গোজার শেষ আশ্রয়টুকুও নেই অনেকের। বেশি হইলে খেতে বেশি গেলেই নষ্ট হয়ে যাবে। আমাদের মনে করো এই ৬৫ মনে করো খেতে হলা করি চলি যায়। কিছু আছে না পানি হাজি আর শেষ বুঝাবাজু যা কাল আমার যাইছে ওই আর এলাকা সুবিধা দিয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ নেই, সেলফোন নেটওয়ার্কেও বিপর্যয়। দুর্গত মানুষের অভিযোগ, নদী খাল দখলমুক্ত ও সময় মতো ড্রেজিং করলে এই দুর্যোগ হতো না। এখানে কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে নদীগুলো খনন করে নাই। ছোট ছোট যে নদী নালাগুলো আছে, যেগুলো দিয়ে পানি চলে যাওয়ার কথা, নদীতে গিয়ে চলে যাওয়ার কথা, এই নদীগুলো আসলে বন্ধ অবস্থায় আছে এখন। আর বন্ধ থাকার কারণে পানিগুলো কোথাও যেতেও পারছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এই অঞ্চলে বৃষ্টি থাকবে আরো ২ দিন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কক্সবাজার এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে যেতে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, যেটি জানতে চাচ্ছি, চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো খবর পেয়েছেন কিনা? এছাড়া সেখানকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, সব মিলিয়ে জানবো। চৈতি, কক্সবাজারে এক সপ্তাহের ভারী বর্ষণে পাহাড় ধস এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বন্যায় ভেসে গিয়ে এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। আমরা এখন ঠিক যে জায়গায় আছি, এটি কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক এবং এই মহাসড়কটিও তলিয়ে গিয়েছে। এটি আজকে নয়, গতকাল পরশু থেকে শুরু করে এই সড়কটি তলিয়ে আছে। অনেক যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ইঞ্জিন বিকল হয়েছে। সে দৃশ্য কোটি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে লক্ষাধিকের উপরে মানুষ। চকরিয়া, পেকুয়া ছাড়াও টেকনাফের বেশ কয়েকটি ইউনিয়ন, রামুর বেশ কয়েকটি ইউনিয়ন এবং উখিয়ার বেশ কয়েকটি ইউনিয়নও প্লাবিত হয়েছে। তবে আজকে একটি সুখবর দিতে চাই, সকাল থেকে টানা ভারী বৃষ্টি না থাকলেও যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টি রয়েছে, স্থানীয়রা ধারণা করছেন যে এরকম যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি কমে যায়, পানি নেমে যাবে এবং প্লাবিত এলাকার সংখ্যা কমে আসবে, এটি ধারণা করেছেন। আপনি যেটি আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসন যে আশ্রয় কেন্দ্রগুলো সেগুলো খুলে রেখেছে এবং সেখানে নেওয়ার জন্য প্রশাসন মাঠে অনেকটা চেষ্টা করছে। অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছে, আবার অনেকে যায়নি। তবে বন্যা কবলিতরা আসলে টের পায়নি কখন আশ্রয় যাবে, তার আগে মূলত এলাকাগুলো প্লাবিত হওয়ায় অনেকে পানিবন্দী হয়ে পড়েছে চকরিয়া, পেকুয়ার দিকে। এবং এইচএসসি পরীক্ষার যেটি স্থগিত রয়েছে, এটির এখনো পর্যন্ত নতুন করে কোনো নির্দেশনা আমরা এখনো পর্যন্ত পাইনি। চৈতি, আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, যেটি বলছিলাম, কক্সবাজারের প্রায় ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়ন এখন পর্যন্ত প্লাবিত রয়েছে এবং সেই প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তাও বৃদ্ধি করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো এখন পর্যন্ত প্রস্তুত আছে, আশ্রয় কেন্দ্রের মানুষ যাচ্ছেন, তবে খুব অল্প। চৈতি,
আপনি আছেন সেখানে খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে যুক্ত হয়ে আবারও বন্যা পরিস্থিতির খবর জেনে নেব। আমাদের সাথে এই মুহূর্তে বান্দরবান থেকে যুক্ত আছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে কিনা, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। হারে ঘটেছে। তাই এই যে আজকে সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় সব কম হলেও কিন্তু 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 আপনার এই যে রুমা থানচির উপরে একদম সাঙ্গু নদী এবং সাঙ্গু মাতামহরী নদীর উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু সাঙ্গু মাতামহরী নদীর পানি কিন্তু বিপদ সীমার এখনো প্রায় 5-7 ফিট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই প্রবাহিত হওয়ার কারণে কিন্তু বান্দরবান জেলা সদর এবং লামা যে লামা আলীকদমের যে সদর উপজেলা যে সদর রয়েছে এই এলাকাগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে এখানে যে হাট বাজার যেগুলো রয়েছে হাট বাজারগুলো কিন্তু প্লাবিত হয়েছে, যার কারণে এখানে কিন্তু বন্যার পরিস্থিতি এখনো কিন্তু ভয়াবহ বললে চলে। আর এখানে অভ্যন্তরীণ পাহাড় ধসের কারণে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সড়কগুলোতে কিন্তু ভেঙে ধসে পাহাড়ের সড়কের উপর পড়ার কারণে কিন্তু এখানে সড়ক যোগাযোগগুলো এখনো বন্ধ রয়েছে। তবে গতকাল বান্দরবান চট্টগ্রামের সড়ক যে পাহাড় ধসে পড়েছিল সেটা সরিয়ে নেওয়া হলো, কিন্তু আজ সকাল থেকে আপনার সাতকানি রানীহাটের যে এলাকায় এই যে বাদালিয়া এলাকায় পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মেন সড়কেই কিন্তু আপনার এই যে যান চলাচল ব্যাহত হচ্ছে। আর রাঙ্গামাটির বা বান্দরবানের সড়কেও আপনার এই যে লেচু বাগান এলাকায় কিছু এলাকায় আপনার পাহাড় ধসে সড়কের উপর হচ্ছে। রাঙ্গামাটি সড়কটাও আপনার এই যে আবারও বন্ধ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বলতে এখানে বন্যা কবলিত প্রায় বা বান্দরবান আপনার সদর সহ প্রায় 7 উপজেলায় যে এলাকায় প্লাবিত হয়েছে প্রায় জেলা প্রশাসন যেটা জানিয়েছেন প্রায় 4,500-এর মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রায় 2,173 জনের মতো মানুষ যে 220টি আশ্রয় কেন্দ্র রয়েছে বিশেষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর পাহাড় ধসে যারা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে সেখানে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং দমকল বাহিনী অন্য যে ছিল তারা ওইখান থেকে নিরাপদে স্থানে সরে যাওয়ার জন্য এখনো আহ্বান জানিয়ে যাচ্ছে, মাইকিং করা হচ্ছে। আর সর্বশেষ বান্দরবানে বৃষ্টিপাত কমলেও কিন্তু বন্যার পরিস্থিতি এখনো আপনার অপবিত্র রয়েছে। আপনার কাছ থেকে আপনি আছেন সেখানে নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জেনে নেব বান্দরবানের বন্যা পরিস্থিতি। একটানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এখনো পর্যন্ত কতজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, রাঙামাটিতে 40টিরও বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় 3,500 আশ্রয় গ্রহণকারী আছেন। এর আগে গতকাল পর্যন্ত সেটি প্রায় 4,500-এর মতো ছিল, তার মানে একটু এখন কমেছে। আবার কেউ এখনো আশ্রয়কেন্দ্রে এসেছে। এই যে কেন আশ্রয়কেন্দ্র এসেছে তার একটু চিত্র যদি আপনাকে দেখাই, এখানে পাহাড় ধসের যে ঝুঁকি নিয়ে এখানে স্থানীয়রা বসবাস করছে আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, আমরা একটি পাহাড়ের উপরে আছি। সেই পাহাড়ের উপর থেকে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঠিক ঘরটা কিন্তু ঠিক পাহাড়ের ঠিক পাদদেশে এবং ইতিমধ্যে পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছে অতিবৃষ্টিতে এবং যে ঘরটি দেখা যাচ্ছে সেটিও কিন্তু অনেক ঝুঁকির মধ্যে আছে এবং এই ঘরের সহ আশেপাশে যতগুলো ঘর দেখা যাচ্ছে সবাই কিন্তু এই পাহাড় ধসের ঝুঁকিতে আছে। যার কারণে স্থানীয় প্রশাসনের আহ্বানে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু এই ভেদবেদি এলাকার যে লোকনাথ মন্দিরের আশ্রম সেই আশ্রমে অংশগ্রহণ ঠাঁই নিয়েছে। এখানে গতকাল পর্যন্ত এখানে প্রায় 600-রও বেশি আশ্রয় গ্রহণকারী
এলাকায় ছিল, যাদের মধ্যে আবার আজকে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 120। তো 106 জন থেকে 120 জন বেড়ে গেছে। আবার কোথাও কোথাও আশ্রয়কেন্দ্র থেকে চলে গেছে, যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ গতকালকের তুলনায় আজকে একটু কম। আশ্রয়কেন্দ্রে যারা আছে তারা নিয়মিত খাবার থেকে শুরু করে যত নিরাপদ পানি, এবং তারা বলছে যে তারা বাড়িতে যেহেতু ঝুঁকির মধ্যে ছিল তাই আশ্রয়কেন্দ্র থেকে তারা নিরাপদ বোধ করছে। কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে পরবর্তীতে দুর্যোগ পরবর্তী সময় তারা আসলে বাড়িতে গিয়ে তাদের যে ক্ষতি হলো সেই ক্ষতিটি কিভাবে পুষিয়ে নেবে সেই জন্য অনেকে দুশ্চিন্তাগ্রস্ত আছে। খবরের শুরুর দিকে আপনি যেমনটা বলছিলেন, সাজেকে যারা পর্যটকরা আটকে পড়েছিল তাদের খবর, আর সাজেকে গতকাল পর্যন্ত 150 জনকে নিরাপদে পাঠানো হয়েছে। আজকে সকালে প্রায় সকাল 9:15টার দিকে একটি স্কট ছাড়া হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে। সেই স্কটে কিন্তু সাজেকে আটকে পড়া প্রায় যে 550 বা 600 মতো যে পর্যটক ছিল তারা কিন্তু নিরাপদে ইতিমধ্যে খাগড়াছড়ি থেকে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। সাজেকে এই মুহূর্তে কোনো পর্যটক আটকা নেই। তো এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে থাকা এখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর। জ্যোতি। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় দুর্বল বাঁধ ও স্লুইস গেটগুলো ভেঙে যাচ্ছে। হবিগঞ্জের খোয়াই নদী ও মৌলভীবাজারের মনু নদীর বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। শেরপুরে চিল্লাখালী নদীর স্রোতে সড়ক ভেঙে ভোগান্তিতে পড়েছে মানুষ। পটুয়াখালী সোনাতলা নদীর পানির স্রোতে সড়ক সহ ধসে গেছে স্লুইস গেট। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই 20টি গ্রাম তলিয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বন্যার শঙ্কায় অনেকে গৃহপালিত পশু পাখি, প্রয়োজনীয় মালামাল ও খাদ্য সামগ্রী নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান। কেউ কেউ আশ্রয় নেন ভাঙা বাঁধের উঁচু অংশে। বাড়ি ঘরে পানি, মানুষের গরু বাছুর গাঙ্গাইল, কষ্ট মষ্ট দিন রাত কাটাইছে। ভালো উঠাইতে গিয়ে নদীর যে ফাড়া থেকে ফাড়ে তল দেশ গভীর হয়ে যাওয়ার কারণে এইদিকে বাংলাটা দিতে। আমরা তো গরিব মানুষ, এ বোতলে ছোটা হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা হয়েছে উপাস খাবার। মৌলভীবাজারে মনু নদীর পানির স্রোতে ভেঙে গেছে রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার বাঁধ। বৃহস্পতিবার রাতে নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে কমপক্ষে 10টি গ্রাম। এছাড়া ধলই নদীর পানি কমলেও বৃষ্টি ও ঢলে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে মখাবিল বাঁধ দিয়ে পানি ঢুকছে কয়েকটি গ্রামে। শেরপুরের নালিতাবাড়ির গোল্লারপাড় এলাকায় 2 বছর আগে ভেঙে যাওয়া নদী পাড়ের অংশ দিয়ে ঢলের পানি ঢুকছে নিচু এলাকায়। তীব্র স্রোতে শেরপুর নালিতাবাড়ি সড়কের প্রায় 30 মিটার অংশ ভেঙে গেছে। সাময়িকভাবে সড়কটি দিয়ে ছোট ছোট যানবাহন চললেও যে কোনো সময় বড় ধসের শঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড ও এলজিডি সমন্বয়ে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের কিছু জিও ব্যাগ আমরা এখানে অলরেডি নিয়ে মানে সংস্থানের আমরা ব্যবস্থা করেছি এবং আমাদের জিও ব্যাগ ডাম্পিং এর কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। চিল্লাখালী নদীর পাড়ে যে রাস্তাটি, সেই রাস্তার ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড দুটি বিভাগের সাথে কথা বলেছি। তাদেরকে বলা হয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, আশা করি খুব দ্রুত। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীর স্রোতে সড়ক সহ ধসে গেছে স্লুইস গেট। বন্ধ হয়ে গেছে 5 গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ। ঝুঁকিতে পড়েছে জালালপুর বেড়িবাঁধ। মনিরা কাজুরি, 71। মৌলভীবাজারে মনু নদীর পানির স্রোতে ভেঙে গেছে রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের উজিপুর এলাকার বাঁধ। বৃহস্পতিবার রাতে নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে কমপক্ষে 10টি গ্রাম। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। সেখানকার সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, এখনো পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে, মানুষের দুর্ভোগের কি খবর আছে এবং সাময়িকভাবে বাঁধের ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন।
চৈতি, আপনাকে ধন্যবাদ। আসলে বাঁধের যে ভাঙন সেটি এখন এই মুহূর্তে মেরামত করা সম্ভব নয়, যেহেতু বালির কিছু বস্তা রাস্তা দিয়ে ফেলে রাখা হয়েছে। কারণ যেহেতু বাঁধটি ভেঙে যাওয়ার পর যে তীব্র স্রোতে যে পানি ঢুকেছে, হয়তো আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে উজিরপুর যে গ্রাম, সেই হয়তো আমার পিছনটা দেখতে পাচ্ছেন যে এই গ্রামের এই পুরো জেলাটাকে, এই রাস্তাটা পুরো একটা রাস্তা, এটা একটি সড়ক এবং এই সড়ক দিয়ে লোক চলাচল করে, কিন্তু বর্তমানে আপনি তো দেখতে পাচ্ছেন পিছনটা লোকজন যাচ্ছে, সড়ক দিয়ে চলাচলের কোনো উপযোগী নাই। পাশাপাশি এই পুরো গ্রামের পুরো সাইডটা এবং এখানে একামধু একটি গ্রাম আছে, তারাপাশা আছে এবং হরিপাশা, ফলে সব কিছু সব 4-5টি গ্রাম এখানে মূলত পানিতে তলিয়ে গেছে। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে মৌলভীবাজারের মনু নদীর পানি কিন্তু বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে মনু নদীর পানি না কমলে এই এলাকাটির পানি কমবে না। তবে অন্য আরও 3টি নদী আছে, কুশিয়ারা, ধলই এবং কুশিয়ারা আরেকটি পয়েন্ট আছে, 3টির পানি কিন্তু কমে গেছে, যে আসার খবর। তবে আজকে যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো একটু পানি কমে যেতে পারে। পাশাপাশি আপনি ত্রাণ তৎপরতার কথা বলছেন, ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 148টি এই আশ্রয়ণ কেন্দ্র রেডি করা হয়েছে, যদি মানুষজন যদি দুর্গত যারা আছে তারা যাবেন, কিন্তু এখন পর্যন্ত আশ্রয়ণ কেন্দ্রে যাওয়া পড়েনি। কারণ এখানে একামধু সহ যে এলাকাটিকে আমি জানিয়েছি উজিরপুর, সেখানে যে আশ্রয়ণ কেন্দ্রটি আছে, একটি স্কুল আছে সেখানে, সেই স্কুলটা আমি আগের খবরে দেখিয়েছিলাম, সেখানে মানে পানি ঢুকার কারণে কিন্তু এখানে আশ্রয়ের লোকজন যায় নাই, ফলে এখানে একটি কমিউনিটি সেন্টার আছে, সেখানে আশ্রয়ের লোকজন গিয়েছেন এবং তারা যেটা বলেছেন তাদেরকে রাতের খাবার গতকাল দেওয়া হয়েছিল ব্যক্তিগত উদ্যোগে। তবে কিছুক্ষণ আগে জেলা প্রশাসন থেকে তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং জেলা প্রশাসন ইতিমধ্যে তারা মনিটরিং করছেন। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি বাঁধ আছে ইসলামপুর ইউনিয়নের, সেই বাঁধটি মোকাবিল এলাকার, সেই বাঁধটিও ভেঙেছে গতকালকে। ভাঙার পরে সেখানেও বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। এই গ্রাম, এখানে মোট প্রায় 10টি গ্রাম আছে এই পুরো এলাকা, যে উজিরপুর ভাঙনের ফলে সেই 10টি গ্রামেও লোকজন পানিবন্দী রয়েছেন। এবং তবে যেহেতু আপনি জানেন এই মৌলভীবাজার জেলা মানুষ সচ্ছল মানুষ, ফলে তারা বাড়ি থেকে বেরোতে চান না, তাই টিভি, ফ্রিজ ও নানা আনুষঙ্গিক জিনিসপত্র আছে, ফলে তারা বাড়িতেই থাকতে চান মাছাং করে। এবং যারা একটু নিম্ন আয়ের মানুষ আছেন তারা মূলত দুর্ভোগে পড়ছেন, তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। চৈতি, এই ছিল মৌলভীবাজারের উজিরপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। মিল্লাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে চট্টগ্রামে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কের পানি নেমে গিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে নগরীর বেশিরভাগ নিচু এলাকায় এখনো পানি জমে থাকায় দুর্ভোগ কাটেনি। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে নগরীর প্রধান সড়কের পানি নামছে, তবে এখনো ডুবে আছে নিচু এলাকা। হাঁটু সমান পানিতে তলিয়ে আছে অলিগলি, বাসা বাড়ির নিচতলা এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আর টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। কারণে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে। তাদের জন্য কয়েকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বন্দর নগরী চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। মাদার ভেসেল থেকে পণ্য খালাস প্রায় বন্ধ, বেশিরভাগ এলাকা পানিতে ডুবে যাওয়ায় নানা সংকটে পড়েছে তৈরি পোশাক শিল্প। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। সাগর উত্তাল থাকার পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নগর এলাকায় লাইটারের জাহাজ চলাচল অনেক ঝুঁকিপূর্ণ, যে কারণে পণ্য খালাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজে মালামাল হ্যান্ডলিং হয়, সেক্ষেত্রে যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শিপিং এজেন্টদের দাবি, জাহাজের আকার ও চার্টার চুক্তির ধরন অনুযায়ী প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। একে তো মাদার ভেসেলের ক্ষতি, তার পার ডে ড্যামারেজ, তারপরে যে লাইটার ভেসেলগুলো, সেই লাইটার ভেসেলগুলো বসে আছে, তো এখানে সব কিছু মিলে এটা একটা স্থবির অবস্থা। এদিকে টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। উপকূলের বিভিন্ন এলাকায় রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বহু কারখানায় পানি ঢুকে মেশিনারিজ নষ্ট হয়েছে। আমাদের এতগুলি স্টাফ রপ্তানির মধ্যে দেরি হয়ে যাচ্ছে, বায়ার কি করে, ক্ষতিটা অনেক বেশি। বৃষ্টি যদি শেষ হয় তাহলে বোঝা যাবে আর কি
ক্ষতির পরিমাণ অনেক। বিভিন্ন স্টোর, ওয়্যার হাউস, ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে সেখানে আমাদের কিছু মালামাল নষ্ট হচ্ছে। তৃতীয় হচ্ছে যে আপনার আইসিডিতে যে আমাদের কন্টেনার আছে, যে মালগুলো আসবে সেগুলো অলমোস্ট আমরা দেখতে পেয়েছি যে অলমোস্ট 3-4 ফুট পানির মধ্যে আসে। তো ডেফিনেটলি ওই কন্টেনার যে মালামাল ঠিক আছে কিনা এটা প্রশ্নবোধক। অন্যদিকে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ ভেড়া কিংবা কন্টেনার ওঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীর গতি সৃষ্টি হয়েছে। পিন্টু হাজং, ৭১। টানা 4 দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। বিভিন্ন এলাকায় পানিবন্দী অবস্থায় আছেন লাখখানেক মানুষ। এলাকার মানুষের অভিযোগ, অকার্যকর স্লুইস গেটের কারণে তারা জলাবদ্ধতার শিকার হয়েছেন। এদিকে দুর্গত ওইসব এলাকা ঘুরে দেখাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সব শ্রেণী পেশার মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বাঁশখালী সাধনপুর থেকে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নৌকায় গুনাগড়ি এলাকায় এসেছেন জাফর আহমেদ। তিনি জানান, পুরো এলাকা ডুবে থাকায় চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার জন্য নৌকা ছাড়া গতি নেই। চিটাঙ্গা যাবো, চিটাঙ্গে যেতে হবে। এখন অনেক দুর্ভিক্ষ আছে, এখানে পানির মধ্যে কিছু করতে পারতেছি না। এখান থেকে আরো পানি বেশি, সামনে গেলে দেখবেন আরো বেশি পানি, আরো বেশি, খুব ভয়াবহ অবস্থা। কিন্তু ভালো হবে, আর বাড়িঘর তো ডুবে গেছে, মানুষের রান্না বান্না করতে পারছে না। 4 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বাঁশখালী, গুনাগড়ি, সাধনপুর, গন্ডামারা, চাম্বল সহ উপজেলার বেশিরভাগ ইউনিয়নের ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে জমে আছে পানি। রান্না বান্না করতে পারতেছি না, আশেপাশে যেখানে পানি ওঠে না এখানে আশ্রয় নিচ্ছি আপাতত, এরকম আর। পানি আরো কম ছিল রাতে, এখন অবস্থা আরো বেশি খারাপ, বেশি বাড়ি গেছে পানি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্লুইস গেট যথাযথভাবে পরিচালিত না হওয়ায় পানি নামছে না। মশলাট কলা সুইচ গেটে 12টা ছিদ্র আছে, এখানে দুটা খোলা আছে আর সবগুলো বন্ধ। এখানে তাই জন্য এইগুলো পানি বাড়ি গেছে। এখানে এলাকার সংসদ সদস্য জলাবদ্ধতার কারণ হিসেবে স্লুইস গেট অব্যবস্থাপনার বিষয়টি সামনে আনেন। বাঁশখালী দীর্ঘদিনের জনাকাঙ্ক্ষা ছিল আমাদের জলকদরকালকরণ করার, নাব্যতা ফিরে পাওয়া। আমরা এবছর 61 লাখ টাকা দিয়ে কিছু অংশ খনন করেছি, বাকি অংশ আল্লাহর রহমতে অর্থ বছরে কাটার চেষ্টা করি। শুক্রবার বন্যা কবলিত বাঁশখালীতে যান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়। আর বাঁশখালীবাসীর দাবি শুধু ত্রাণ নয়, অকার্যকর স্লুইস গেটের স্থায়ী সমাধানই পারে প্রতি বছরের এই দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা ও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। শুক্রবারও দেশের কিছু এলাকায় কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে বহু মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি ডুবেছে ফসলের ক্ষেত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মনপুরায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। চুলার ভিতরে পানি, ঘরের পানি, আর পাশের ঘরতে রান্ধিয়ানি, এইভাবে রান্ধিয়ারি কোন কষ্ট আঙ্গ খাইতে পারি না, ঘর বলতে ঘরে থাকতো। এইখানে পানি উঠছে, আমরা বহুত কষ্টে আছি। আমরা ভাত রান্না করে খাইতাম বলি পারি না, ঘরে আমরা থাকতে পারি না, ঘরে পানি কাজি। বরগুনায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও দমকা হওয়ায় জনজীবনেও নেমেছে দুর্ভোগ। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে। ঝালকাঠিতে বৃষ্টির সাথে সাথে জোয়ারে নদ নদীর পানি বাড়ছে স্বাভাবিকের চেয়ে বেশি। ডুবে গেছে আউশের ক্ষেত, আমনের বীজতলা সহ নিম্নাঞ্চলের বিভিন্ন কৃষি ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ। কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। গ্রামে তো আর্থ সাল কষ্ট হইতে আছে, আমি ধান ফেলাইছি, ধান পচে গেছে। বাগেরহাটে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় গ্রামের মাটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে কম আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। 6-7 দিন ধরে বৃষ্টি, রাস্তাঘাটে কোনো লোকজন নাই,
কোনো ইনকাম পাতি নাই, আমরা কি করে খাবো? সকালবেলা রিক্সা দিয়ে বেরিয়েছি, এখনো কোনো প্যাসেঞ্জার যাত্রী নেই, এত বেশি রয়েছে। নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় জেলায় নদ নদীর পানির স্তর গড়ে 17 সেন্টিমিটার বেড়েছে। আল ইমরান, ৭১। পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের হাওর ও নদীতে দ্রুত পানি বাড়ছে। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা পার হয়েছে, বাড়ছে সুরমা নদীর পানিও। তাহিরপুরে সড়ক তলিয়ে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী ৭২ ঘন্টায় উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যার আতঙ্কে আছে নিচু এলাকার বাসিন্দারা। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা মোকাবিলায় ১৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শহীদুর আহমেদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে জেলার সবকটি নদ নদী ও হাওরে। কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি বিপদসীমা পার হয়েছে। আগামী ৭২ ঘন্টায় উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলার সুরমা, বৌলাই সহ অন্যান্য নদীর পানি বিপদসীমা পার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সুনামগঞ্জ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল সমূহ স্বল্প মেয়াদী বন্যায় আক্রান্ত হতে পারবে মর্মে আশঙ্কা করা যাচ্ছে। এদিকে ঢলে তলিয়ে গেছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে মানুষ। নাও ঠিকমতো পাওয়া যায় না, আমরা নাও জাল কিংবা কোনো সামর্থ্য নাই, গাড়ি চালাই তো খাই। পাহাড়ি ডোলে যখন পানি আসে তখন বাড়ি ঘরে পানি হয়ে পরে রাস্তা তলা হয়। হাওরে পানি প্রচুর বেড়ে গেছে, এখন যে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে। এই রাস্তার মাঝে পানি ঢুকুনে বন্যা আশ্রয় বন্যা, আমরা ওই নৌকা লইয়া নৌকায় যে মানুষ যায়, এই রাস্তার কারণে পানি অসুবিধার কারণে আমরা যেতে পারি না। বন্যার আশঙ্কার কথা জানিয়ে জেলা প্রশাসক বলছেন, পরিস্থিতি মোকাবেলায় ১৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। পাশাপাশি যেটা আমরা বলেছি, যেন সাধারণ জনগণকে সচেতন করার জন্য যেন সেখানে মাইকিং করা হয় এবং মসজিদ মন্দিরে যেন সেটি প্রচারণা চালানো হয়। তো আমার মনে হয় এবং দৃঢ় বিশ্বাস করি এবং অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে। টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদী তীরবর্তী নিচু এলাকা ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। এতে বাড়ছে ভোগান্তি। মনিরা কাজুরি, ৭১। যমুনা নদীর তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৪টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের ভাঙনে এসব এলাকার অন্তত ৪০টি বসতঘর বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে ৪তলা মাদ্রাসা ভবন সহ অন্তত শতাধিক বাড়ি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকাগুলো পর্যবেক্ষণের পাশাপাশি জিও ব্যাগ দিয়ে জরুরিভাবে কাজ করা হচ্ছে। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। পাহাড়ি ঢলে উজানের পানিতে গত কয়েকদিন ধরে ফুলে ফেঁপে উঠেছে উত্তাল যমুনা। এতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে দৌলতপুর উপজেলার বাগুটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের অন্তত ৪০টি বসতবাড়ি। সহায় সম্বল হারিয়ে ভাঙন কবলিতরা আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। আমরা ১২টার দিকে ভাঙনে রাখছি, আমরা কিছুই করতে পারিনি। আমরা ঘুমিয়েছিলাম, সবাই ডাক উঠেছে, আমরা পরে পোলাপান নিয়ে ঘর থাকাইছি। আমাকে বাড়ি ঘর গাঙ্গে ভেঙে চলে গেছে। এখন আমাকে থাকার মতো ব্যবস্থা আর এই নদী দিয়ে বানিতে দিলে পারে আমরা তাও একটু কুল কিনারা পাই। ভাঙন ঝুঁকিতে পড়েছে ভাগুটিয়া ইউনিয়নের চরকালিকাপুর শুক্রিয়া দাখিল মাদ্রাসার ৪তলা ভবন। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভবনটি বিলীন হয়ে যাবে। এতে বিপাকে পড়বে ৫০০রও বেশি শিক্ষার্থী। এরিয়াটা পেয়েছে মনে করেন ১ ঘন্টার মধ্যে ক্লিয়ার। ৩টে ঘর সহকারে নিজ মাথায় দেবে গেছে। এখান থেকে ২০০ মিটার দূরের থেকে ভাঙতে রাত্রের অন্ধকারে এভাবে চলে আসে। মাদ্রাসার শিক্ষকরা জানান, ভবনের নিচের মাটি সরে যাওয়ায় পুরো স্থাপনাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যে সীমানা প্রাচীর ও সামনের অংশ নদীতে চলে গেছে। উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ অবস্থায় আতঙ্কে আছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন আমাদের দাবি, এলাকায় যদি এই প্রতিষ্ঠান ভেঙে যায়, ছেলেপানগুলো এখানে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সাময়িকভাবে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। সরকারি ক্ষতি যতটুকু আমরা রোধ করতে পারি সেই অনুযায়ী আমরা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং প্রকৌশল অধিদপ্তর সহ মাদ্রাসা কর্তৃপক্ষ সকলে মিলে চেষ্টা করছি যতটুকু কি করা যায়। যে বালিগুলা স্রোতের কারণে বা ঘূর্ণনের কারণে বালিগুলা সরে যায়, যার কারণে আমাদের জিও ব্যাগগুলো সেখান থেকে স্থানান্তরিত যায়, পরে সেই জায়গাগুলো আবার সেটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। অর্থাৎ আমাদের চেষ্টা অব্যাহত আছে। শুধুমাত্র আপৎকালীন ব্যবস্থাপনা নয়, ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে নদী শাসনের দাবি এলাকাবাসীর। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। বরগুনা তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর পর্যটক আসাদুলের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩ দিন পর বঙ্গোপসাগরের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে আমতলীর মানিকঝুরি এলাকার মুসার ছেলে আসাদুল ৪ বন্ধু সহ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নামে। এ সময় উত্তাল সাগরের প্রবল স্রোতে ৫ জনই ভেসে যান। স্থানীয়দের সহায়তায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হয় আসাদুল। ঘটনার দিন ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। শুক্রবার সকালে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সেটি নিখোঁজ আসাদুলের বলে শনাক্ত করা হয়। নেত্রকোনার হাওর অঞ্চলে দিন দিন বজ্রপাতের আতঙ্ক বাড়ছে। হাওরের বাসিন্দারা জানান, আকাশে মেঘ জমার সাথে সাথেই শুরু হয় বজ্রপাত। প্রতি বছরই প্রাণ হারান কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, তালগাছ সহ উঁচু গাছ রোপণ করলে বজ্রপাত কমার সম্ভাবনা রয়েছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। হাওর মানেই হাজারো মানুষের জীবিকার গল্প, কিন্তু বর্ষা এলেই এই হাওরই যেন রূপ নেয় মৃত্যু ফাঁদে। বৃষ্টির মৌসুম এলেই হাওরে আতঙ্ক হয়ে দেখা দেয় বজ্রপাত। এখন আমরা বর্তমানে অনেক ভয় আতঙ্কের ভিতরে আমরা আছি। দিনের বেলা বাড়িতে পারি না, রাত্রে বেলা আমরা বাড়িতে পারি না। এখন কয়েক বছর ধরিয়া এই ৫-৬ বছর ধরিয়া মনে হয় যে আরো মানুষ এই যে দিন আইলে হরে কয়েকজনই মত আছে। জেলা প্রশাসনের তথ্য বলছে ২০২১ সালে ১৫ জন, ২০২২ সালে ৩ জন, ২০২৩ সালে ১২ জন, ২০২৪ সালে ৫ জন, ২০২৫ সালে ১২ জন বজ্রপাতে মারা যান। আর এবছরের জুন পর্যন্তই প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের অধিকাংশই খোলা মাঠ কিংবা হাওরে কাজ করার সময় প্রাণ হারান। তাই হাওরে বজ্র নিরোধক দণ্ড বসানোর দাবি করে এলাকাবাসী। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এগুলা নিরোধন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেটা নিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। এই সরকারের কাছে আবেদন, আমরা কিভাবে বই থেকে বাঁচতে পারি ওইটাই দেখার জন্য। আর জনপ্রতিনিধিরা জানান, প্রাকৃতিক এই দুর্যোগ ঠেকানো যাবে না, কিন্তু ঠিকঠাক পরিকল্পনা, সময়োপযোগী অবকাঠামো এবং সচেতনতা বাড়াতে পারলে আরো অনেক জীবন বাঁচবে। বজ্রপাতে করণীয় তো মানুষের সচেতনতা তৈরি হতে হবে। বজ্রপাতের সময় বাইরে যাওয়া যাবে না এবং এই নিজেকে নিরাপদ রাখতে হবে। এ ব্যাপারে আবহাওয়াবিদরা বলছেন, ভৌগোলিক কারণে হাওর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়, তাই হাওরের নিরাপত্তায় তাল গাছ সহ উঁচু গাছ রোপণ করা দরকার। মেঘটা থেকে বজ্রপাতটা হয় কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘের পরিমাণটা বেশি ছিল যখনকার সময় বজ্রপাত হয়েছে। এটাকে সংক্ষেপে বলে সিবি মেঘ। সিবি মেঘটা যদি বেশি থাকে, যে এলাকায় বেশি থাকবে এই এলাকায় বজ্রপাত বেশি হবে। আমাদের হাওর অঞ্চলটা হলো বজ্রপাতের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর প্রশাসন বলছে, শুধু বজ্র নিরোধক দণ্ড নয়, হাওরের বিস্তীর্ণ এলাকায় নিরাপদ শেল্টার জোন নির্মাণ করা দরকার। খুব শিগগিরই কারিগরি দল এলাকাগুলো পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করবে। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলেছি যে এটাকে করার জন্য, ট্যাকেল করার জন্য বজ্র নিরোধক দণ্ডর যে আমাদের জন্য উপযোগী হবে, যে শেল্টার জোন করা যায়, যেখানে এই ধরনের ইকুইপমেন্টও থাকবে এবং লোকজনকে যেন এই ধরনের ইনক্লিমেন্ট ওয়েদারে বা সিচুয়েশনে তারা যেন ওইখানে আশ্রয় নিতে পারে। নেত্রকোনায় বজ্রপাতে প্রতি বছরই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই মৃত্যু প্রতিরোধে স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা। আল ইমরান, ৭১।
গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে 11 দলীয় ঐক্য। শনিবার দুপুর 2:30টায় রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। আয়োজকদের দাবি, এতে বিভাগের 8 জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হবে। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। শনিবারের বিভাগীয় সমাবেশ ঘিরে রংপুর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে 11 দলীয় ঐক্য। আমরা 11 দলের সকল নেতৃবৃন্দের সঙ্গেই যোগাযোগ করে সমন্বয় করে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তারপর গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে সকল দাবি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আছে। এটা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জামাতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাবেশে অংশ নেবেন। রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান বলেন, সমাবেশে প্রায় 8 থেকে 9 লাখ মানুষের সমাগম হতে পারে বলে তিনি আশা করছেন। 11 দলের একটা পরিকল্পনা আছে যে 8 থেকে 9 লক্ষ লোক এখানে উপস্থিত হবে। যে গতবারের যে বিষয়টা আমরা ভাবছিলাম 6 থেকে 7 লক্ষ, কিন্তু সেখানে বিভিন্ন জনসমুদ্রে পরিণত হয়েছিল। জামাতের তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, তাদের উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামাত ইসলামের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও 11 দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তৃতা করবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের কার্যকলাপ প্রমাণ করছে তারা আমাদেরকে মাঠে নামতে বাধ্য করাচ্ছে। আমরা ধৈর্য ধরছি, সরকার যদি আমাদেরকে বাধ্য করে তাহলে আমরা কথা দিচ্ছি আমরা গণমানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য মাঠে নামবো। রংপুর জেলা স্কুল মাঠের এই সমাবেশ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর। বরিশালের আগৈলঝাড়ায় গ্রেপ্তার আসামের মৃত্যুর গুজব রটিয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার দায়ে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় 43 জনের নাম উল্লেখ করে 300 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুরি ও মাদক সহ একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় সে নিজের মাথায় আঘাত করে অসুস্থ হলে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। কিন্তু বৃহস্পতিবার দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শতাধিক মানুষ আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মহিলা মাদ্রাসায় কথিত জিন আতঙ্কে গত কয়েকদিনে অন্তত 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তাদের চিকিৎসার নামে মারধর এবং অপচিকিৎসার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভয়ে সন্তানদের মাদ্রাসায় পাঠানো বন্ধ করেছেন অভিভাবকরা। অভিযোগের পর মাদ্রাসা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের গোলাকান্দাল ইউনিয়নের তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় গেল কয়েকদিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 15 শিক্ষার্থী। কথিত জিন আতঙ্কে তাদের অদ্ভুত চিকিৎসা দেন এক ব্যক্তি। জানা যায়, প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, এরপর সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে যায়। একদিনেই অসুস্থ হয় 7 জন। বিষয়টি জানাজানির পর শিক্ষার্থীদের মাদ্রাসা থেকে সরিয়ে নেন অনেক অভিভাবক। তাদের অভিযোগ, চিকিৎসার নামে কবিরাজ দিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 2 সপ্তাহ যাবত এরকম অশ্লীল আচরণ করতেছে, মেয়েরা মারধর করছে, গায়ে অনেক আঘাত লাগছে। আমি কইতে নিয়ে যাই, হুজুরে বললো যে নিয়ে যাইবেন, বাসাত গেলে সমস্যা হইতো না, যারা চিকিৎসা করবেন কেমন আমরা এনে দেখতাছি। জেনে দশে তাহলে আমি খেতাতেই পারেন না, তোমার একই অবস্থা নাতি।
তবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানান, শিক্ষার্থীদের সরিয়ে পাশের একটি মাদ্রাসায় নেওয়ার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনা যখন অস্বাভাবিক দিকে যায় তখন হচ্ছে আমরা এক কবিরাজের কাছে যাই বা হুজুর, উনি একজন বড় আলেম, ওনার কাছে যাওয়ার পর উনি বলছে যে জিনের চালান করা আছে এবং পরবর্তীতে একটা ডালিম গাছের এই ডালা আমাদেরকে পরা ডালা দেওয়া হয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখে আর কি অনেক নেগেটিভিটি ছড়াইছে। ছায়ের মধ্যে বাড়ি দিলে আমার মারিস না, আমার মারিস না। পরে আমরা এক প্রকারের বাচ্চাকে বলি তোরা কেন আসিস এখানে? পরে এরা বলতেছে যে আমরা এই আমাদেরকে কেউ পাঠাইছে। আমাকে কে পাঠাইছে? পরে ওই সময় এক হুজুরের নাম বললো, আমি এই হুজুর কে? বললো যে নূরে মদিনা, মাদ্রাসার নামও বললো, হুজুরের নামও বললো। এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকার জনপ্রতিনিধি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আর ঘটনা জানার পর মাদ্রাসা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আমরা দেখেছি, সেটা আমি খোঁজ খবর নিয়েছি। আসলে এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে, শিক্ষা অফিসারের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যখন আমরা দেখছি তখন আমরা ওনাকে ডাকাইছি, ডাকানোর পরে আমি ওনার বক্তব্য সন্তুষ্ট হতে পারিনি। হ্যাঁ, উনি যে এই সমস্ত কথা বলছে, পরে আমি বলছি যে আমি নিজে যাবো, ওই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো, আমি নিজে তদন্ত করবো এবং আমি আপনার স্কুলের পরিবেশটা, মাদ্রাসার পরিবেশটা দেখবো যে আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, কেন বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আধুনিক এই সময়ে এমন অপপ্রচারে ক্ষুব্ধ এলাকার মানুষ। এমন ঘটনার কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। মনিরা কাজরি, ৭১।